ওয়েলকাম ব্যাক গাইজ। আজ আমি এক্সপ্লেন করব 2021 সালে রিলিজ হওয়া একটি সার্ভাইভাল মুভি নাইট রাইডার্স। এই মুভিটিতে একটি ডিস্টোপিয়ান ভবিষ্যতে একটি সামরিক সরকার তার দেশের শিশুদের তাদের বাবা মা থেকে আলাদা করে তাদের নিজস্ব সিস্টেমিক স্কুলে রাখে, যেখানে সামরিক অফিসাররা ওই বাচ্চাদেরকে দিয়ে বেআইনি কাজ করানোর পরিকল্পনা করছিল। তার দেশের সন্তান হারা সব অসহায় মায়েদের মধ্যে নিষ্কা নামের একজন মহিলা ছিল। নিষ্কার মেয়েকেও এই সামরিক সরকারের বাহিনীরা জোর জবরদস্তি করে তুলে নিয়ে গিয়েছিল তাদের সিস্টেমিক স্কুলে। এই অসহায় মা নিষ্কা তার মেয়েকে উদ্ধার করতে একটি আন্ডারগ্রাউন্ড প্রতিরোধ আন্দোলনে যোগ দেয়। এখন এই মা কি পারবে তার মেয়েকে সরকারের পাতা গভীর আর অন্ধকার পরিকল্পিত ফাঁদ থেকে বের করে আনতে? এই মা কি পারবে তার মেয়েকে বাঁচাতে? চলুন দেখা যাক। মুভি শুরু হয় একটি বিধ্বস্ত শহর এবং প্রতিকূল পরিবেশে বেড়ে ওঠা 11 বছর বয়সী বশিষ্ঠকে দেখিয়ে। মুভি শুরুতে দেখা যায় বশিষ্ঠ জঙ্গলের নির্জনতায় তার হাতে থাকা গুলতি দিয়ে একটি পাখির দিকে নিপুণভাবে নিশানা করছে। ঠিক পরের মুহূর্তেই শিশুসুলভ সরলতা এবং হয়তোবা প্রকৃতির প্রতি এক গভীর টান অনুভব করে সে পাখিটিকে আর আঘাত করে না। সে অদ্ভুত কিছু মন্ত্র বা আবৃত্তি করে পাখিটিকে তার কাছে ডাকার চেষ্টা করে। তার এই কাজটি তার চরিত্রের এক বিশেষ পজিটিভ দিক তুলে ধরে। একই সাথে আমরা বুঝতে পারি এই মেয়েটা খুব ভালো মনের মানুষ। যদিও পাখিটি তার ডাকে সাড়া না দিয়ে উড়ে চলে যায়, তবুও এই দৃশ্যটি বশিষ্ঠের স্পর্শকাতরতা এবং প্রকৃতির সাথে তার বিশেষ সংযোগের ইঙ্গিত দেয়। ঠিক তখনই তার মা নিষ্কা সেখানে আসে। নিষ্কা তার সন্তানকে সান্ত্বনা দিয়ে বলে যে পাখিটিকে ছেড়ে দিয়ে সে ঠিক কাজ করেছে, কারণ একটিমাত্র পাখি শিকার করে তাদের পেট ভরানো সম্ভব নয়। এই সামান্য কথোপকথনের মধ্যে দিয়েই তাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে তাদের কঠিন জীবনযাত্রার বাস্তবতা। মানে তাদের জীবনযাত্রা বেশ কঠিন, তাদের শিকার করে নিজেদের পেট ভরতে হয়। আসলে পুরো শহরটি এক ভয়াবহ গৃহযুদ্ধের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই চরম বিশৃঙ্খলার সুযোগ নিয়ে একটি শক্তিশালী প্রাইভেট কর্পোরেশন শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণভার গ্রহণ করেছে। কর্পোরেশনের তৈরি করা নতুন এবং কঠোর নিয়ম অনুযায়ী 4 থেকে 17 বছর বয়সী সকল শিশুকে বাধ্যতামূলকভাবে তাদের প্রতিষ্ঠিত একাডেমিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের কেবল নিয়মিত পড়াশোনা করানো হয় এবং কঠোর সিভিল ডিফেন্স প্রশিক্ষণও দেওয়া হয়। কর্পোরেশনের এই নীতি মূলত শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে, তাদের নিয়ন্ত্রিত পরিবেশে বেড়ে উঠতে বাধ্য করে। কিন্তু নিষ্কা একজন দৃঢ় প্রতিজ্ঞ মা, যিনি তার সন্তানকে কিছুতেই নিজেদের থেকে দূরে সরিয়ে নিতে চান না। তাই কর্পোরেশনের কর্মীদের কঠোর নজর এড়িয়ে সে তার মেয়ে বশিষ্ঠকে নিয়ে দিনের পর দিন লুকিয়ে জীবন যাপন করছে। তাদের এই জীবন প্রতিনিয়ত এক কঠিন সংগ্রামের জীবন। বিপদ থেকে বাঁচা এবং নতুন আশ্রয়ের সন্ধানে বশিষ্ঠ ও নিষ্কা যখন লুকিয়ে পথ চলছিল, তখনই এক অপ্রত্যাশিত বিপদ আসে। বশিষ্ঠের পা ভুলবশত একটি ফাঁদে পড়ে যায় এবং সে গুরুতরভাবে আহত হয়। নিষ্কা অত্যন্ত সতর্কতার সাথে তার পা সেই ফাঁদ থেকে বের করে। মেয়েটার খুব সাহস ছিল এবং সে তার মাকে খুব ভালোবাসত। এরপর তারা দুজনে সামান্য আশ্রয়ের সন্ধানে একটি পরিত্যক্ত ট্র্যাকের ভেতরে বিশ্রাম নিতে আসে। কিছুক্ষণ পরেই নিষ্কা বাইরে থেকে এক অদ্ভুত যান্ত্রিক শব্দ শুনতে পায়। এরপর সে ট্র্যাকের বাইরে এসে যা দেখে তাতে তার ভয় পাওয়ার যথেষ্ট কারণ ছিল। আকাশের চারপাশ জুড়ে উঠছে অসংখ্য ড্রোন, কিন্তু এগুলো সাধারণ ড্রোন নয়। এগুলো হলো জেনেটিক্যালি মডিফাইড পাখিদের যন্ত্রীকরণের মাধ্যমে তৈরি ড্রোন রূপান্তরিত সত্তা। এই ড্রোনগুলো যে কর্পোরেশনের নজরদারির অংশ তা বুঝতে পেরে নিষ্কা আতঙ্কিত হয়ে ওঠে এবং সঙ্গে সঙ্গে তার হাতে থাকা বন্দুক দিয়ে ড্রোনগুলোকে লক্ষ্য করে গুলি করে। এরপর নিজের অবস্থান গোপন করতে সে দ্রুত ট্র্যাকে আগুন লাগিয়ে দেয় এবং আহত বশিষ্ঠকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর পথে তারা একটি নৌকা খুঁজে পায়। ড্রোনদের চোখ এড়াতে এবং দ্রুত শহরে পৌঁছানোর জন্য নিষ্কা বশিষ্ঠকে নিয়ে সেই নৌকায় উঠে পড়ে। শহরের মধ্যে দিয়ে যাওয়ার সময় নিষ্কা বশিষ্ঠের মুখে একটা রুমাল বেঁধে দেয়। এই কৌশলটি ছিল ড্রোনদের বায়োমেট্রিক স্ক্যানিং বা অন্যান্য শনাক্তকরণ পদ্ধতি থেকে নিজেদের আড়াল করার একটা প্রচেষ্টা। শহরের এক বাড়িতে পৌঁছানোর পর তাদের সামনে একজন স্থানীয় ব্যক্তি এসে পড়ে, যিনি বশিষ্ঠকে দেখে ফেলেন। স্বভাবতই নিষ্কা আতঙ্কিত হয়ে ছুরি বের করে, লোকটিকে ভয় দেখাতে শুরু করে। কিন্তু লোকটি শান্তভাবে তাকে জানায় যে সেও কর্পোরেশনের কর্মীদের চোখ ফাঁকি দিয়ে তার নিজের সন্তানকে লুকিয়ে রেখেছে। এই অপ্রত্যাশিত সহানুভূতিশীল সাক্ষাতের পর নিষ্কা অবশেষে বশিষ্ঠকে নিয়ে তাদের বাড়িতে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার কিছুক্ষণ পর বশিষ্ঠ বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল। ঘোরাফেরা করতে করতে সে বাড়ির বাইরে আসে এবং ট্রিককে দেখতে পায়, অর্থাৎ ওই লোকটির ছেলের নাম ছিল ট্রিক। তারা দুজন একটি পড়ে থাকা ড্রোন দেখতে পায়। তারা ভেবেছিল এটি নষ্ট হয়ে গেছে, কিন্তু হঠাৎ করেই সেটি চালু হয়ে ওঠে। বশিষ্ঠ এবং ট্রিক দুজনে এই অপ্রত্যাশিত ঘটনায় ঘাবড়ে যায়। তখন হঠাৎ নিষ্কা দ্রুত এসে বশিষ্ঠকে সেখান থেকে নিয়ে চলে যায়, কিন্তু ট্রিক কোথায় যাবে বুঝতে না পেরে এদিক সেদিক ছুটতে থাকে। ঠিক সেই মুহূর্তে
কর্পোরেশনের কর্মীরা সেখানে এসে ট্রিককে বন্দি করে ফেলে। ট্রিকের বাবা তার সন্তানকে ছেড়ে দেওয়ার জন্য সৈনিকদের কাছ থেকে অনেক কাকুতি মিনতি করে, কিন্তু নিষ্ঠুর কর্পোরেশনের কর্মীরা তার অনুরোধ উপেক্ষা করে। ট্রিককে তাদের ক্যাম্পে নিয়ে যায়। ক্যাম্পে সেই অফিসাররা ছিল খুবই নির্মম। তাদের প্রধান টার্গেট ছিল প্রত্যেকটা পরিবার থেকে সন্তানদেরকে আলাদা করা। কিন্তু কেন, এর উত্তর আমরা আস্তে আস্তে জানতে পারবো, আপনারা দেখতে থাকুন। এদিকে নিষ্কা বশিষ্ঠকে নিয়ে আবার চলে যেতে শুরু করে। পথে বশিষ্ঠের পা থেকে হঠাৎ রক্তপাত শুরু হয়। তারা এক বাজারে এসে পৌঁছায়, যেখানে টিভির পর্দায় নিষ্কার বন্ধু রোবার্টার ছেলে পিয়েরি বক্তৃতা দিচ্ছে। পিয়েরি জোরালোভাবে প্রচার করছে যে বাচ্চাদের এই কর্পোরেশনের একাডেমিতে আসা উচিত, কারণ এখানে তাদের খুব ভালো যত্ন নেওয়া হয়। এই দৃশ্য দেখে নিষ্কা তার বন্ধু রোবার্টার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। বশিষ্ঠকে দেখে রোবার্টা খুব খুশি হয়, আর আড়ালে গিয়ে রোবার্টা নিষ্কাকে বোঝানোর চেষ্টা করে যে এই অনিশ্চিত জীবন বাচ্চাদের জন্য মোটেও নিরাপদ নয়, তাই তার উচিত বশিষ্ঠকে একাডেমিতে পাঠিয়ে দেওয়া। নিষ্কা আবেগপ্রবণ হয়ে ওঠে। সে প্রতিবাদ জানায় এবং বলে এমনটা করলে সে বশিষ্ঠকে আর দেখতে পাবে না। রোবার্টা কঠোরভাবে জানায় বশিষ্ঠের গুরুত্বপূর্ণ চিকিৎসা কেবল হাসপাতালেই সম্ভব, এবং যদি সে হাসপাতালে না যায় তবে কর্পোরেশন তাকে ধরে ফেলবে। মানে এখানে বোঝা যায় নিষ্কার মেয়ে অর্থাৎ বশিষ্ঠের পায়ে কোনো একটা সমস্যা রয়েছে, যার জন্য তার চিকিৎসার দরকার পড়বে। নিষ্কা বারবার তার মনে মনে ভাবছিল একটাই কথা, হয়তো বশিষ্ঠের মঙ্গলের জন্য তাকে তার মনকে বোঝাতে হবে। একইভাবে রোবার্টা তাকে বোঝায়, তুমি তোমার মনকে বোঝাও, তোমার মেয়ের ভালোর জন্য তোমাকে এই আত্মত্যাগ করতেই হবে। অনেক ভারাক্রান্ত হৃদয়ে নিষ্কা দৌড়ে বাড়ির বাইরে এসে কর্পোরেশনের সৈনিকদের কাছে গিয়ে জানায় যে বাড়ির ভেতরে একটি মেয়ে লুকিয়ে আছে। সৈন্যরা সঙ্গে সঙ্গে বশিষ্ঠকে ধরে নিয়ে যায়। নিষ্কা দূর থেকে অসহায়ভাবে কাঁদতে থাকে। মাতৃত্বের মায়া টান এবং সন্তানের সুরক্ষার মধ্যে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া এত সহজ ছিল না। নিজের ভিতরে নিজের সাথে যুদ্ধ করতে হয়েছিল তাকে। এই দৃশ্যটি গল্পের এক অন্যতম ইমোশনাল মুমেন্ট ছিল। এরপর গল্প 10 মাস পরে দেখানো হয়। নিষ্কা এখন তার বাড়ির বারান্দা থেকে বাইরের দৃশ্য দেখছে, যেখানে ড্রোনদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে খাবার বিক্রি করা হচ্ছে। কর্পোরেশন ড্রোনের মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস দিত এবং সাথে কড়া নজরদারিও করত। দেখা যায় নিষ্কা এখন বাজারে মশলা এবং ছাগলের মাংস বিক্রি করার কাজ করে। তার সাথে অ্যান্ডি নামের একজন ব্যক্তিও দেখা যায়, যিনি এই 10 মাসে তার খুব ভালো বন্ধু হয়ে উঠেছেন। অ্যান্ডি তাকে কফি খাওয়ার প্রস্তাব দিলেও নিষ্কা তা প্রত্যাখ্যান করে। এরপর অ্যান্ডি তাকে সন্ধ্যায় তাদের বাসায় পোলাও খেতে আসার জন্য আমন্ত্রণ জানায়, কারণ সে তাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। নিষ্কা সেখানে যাওয়ার পথে একাডেমির কাছে এসে একটি টেডি পুতুল রেখে আসে। সেখানে অন্য বাবা মায়েরাও তাদের সন্তানের জন্য গোপনের জিনিস রেখেছিল, যা তাদের অসহায়তা এবং ভালোবাসার নীরব প্রকাশ। তারা তো তাদের বাচ্চাদের দু চোখ ভরে একটাবার দেখতেও পারত না। এদিকে অ্যান্ডির সাথে দেখা হওয়ার পর সে জানায় যে তার এক বন্ধু কর্পোরেশনের নাগরিকত্ব চুরি করেছে, যা দিয়ে তারা কর্পোরেশনের ভেতরে আরামদায়ক জীবন কাটাতে পারবে। অ্যান্ডি প্রস্তাব দেয় যে তারা দুজনে কিছু টাকা দিয়ে এই নাগরিকত্ব কিনে সুখে শান্তিতে বসবাস করুক। যেহেতু বশিষ্ঠও সেখানে আছে, নিষ্কাও তার সাথে দেখা করার সুযোগ পাবে। এই কথা শুনে নিষ্কা অনেক বেশি খুশি হয়। অন্যদিকে একাডেমিতে বশিষ্ঠকে দেখানো হয়। সেখানে সে সবার আড়ালে একাডেমির মানচিত্র তৈরি করছে। সুপারভাইজার এলে সে দ্রুত মানচিত্রটি লুকিয়ে ঘুমের ভান করে। এই দৃশ্য বশিষ্ঠের পালিয়ে যাওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করে। এদিকে বাড়ি ফেরার পথে রাস্তায় নিষ্কা একটি ঘোড়া দেখতে পায়। সে সেটিকে সরিয়ে নিয়ে যেতে থাকে। সেখানে তার সাথে চার্লি নামের একটি ছেলে দেখা হয়, যে কিছু বাচ্চাকে নিজের কাছে রাখছিল। নিষ্কা ভুল বুঝে ভাবে যে চার্লি বাচ্চাদের ক্ষতি করার চেষ্টা করছে। সে তাকে আটকাতে যায়। তখনই পেছন থেকে লিওন নামের এক ব্যক্তি এসে নিষ্কাকে ধরে অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর নিষ্কা নিজেকে একটি ট্রেনের ভেতর আবিষ্কার করে। তার সামনে অনেক লোক, যারা অবাক হয়ে জানতে চায় সে কোথা থেকে এসছে। নিষ্কা উত্তর দেয় যে সে উত্তর দিক থেকে এসছে। এটি শুনে তারা আরো অবাক হয়ে যায়। তাদের মধ্যে একজন বয়স্ক মহিলা নিষ্কাকে জানান যে তারা সবাই বিশ্বাস করে উত্তরে এমন একটি নিরাপদ স্থান আছে যেখানে কর্পোরেশন কর্মীদের হাত থেকে বাঁচা সম্ভব। তাদের বিশ্বাস উত্তর থেকে যে কেউ আসবে সেই হবে তাদের গার্ডিয়ান, যে তাদের রক্ষা করবে এবং নিরাপদ স্থানে নিয়ে যাবে। আর যেহেতু নিষ্কা উত্তর দিক থেকে এসেছিল, তাই সবাই তাকেই তাদের গার্ডিয়ান মনে করছিল। নিষ্কা এই কথা শুনে হতবাক হয়ে যায়। এরপর রাতে সবাই ঘুমিয়ে পড়লে নিষ্কা ট্রেনের ভেতরে তল্লাশি শুরু করে এবং একটি তাঁবুর ভেতরে অনেক ছোট বাচ্চাকে দেখতে পায়। এই দৃশ্য দেখে তার মনে পড়ে যায় তার মেয়ে বশিষ্ঠের কথা। সেখানে একজন মহিলা এসে তাকে জিজ্ঞেস করেন যে তারও কোনো মেয়ে আছে কিনা,
এবং নিষ্কা তখন তাদের বৈশিষ্ট্যের কথা জানায়। পরের দিন নিষ্কা লিও এবং অন্যান্য মহিলাদের সাথে দেখা করে। তারা নিষ্কাকে জানায় যে তারা বৈশিষ্ট্যকে একাডেমি থেকে ফিরিয়ে আনতে তাকে সাহায্য করতে পারে। নিষ্কা প্রথমে বলে যে বৈশিষ্ট্য একাডেমিতে নিরাপদ আছে, কিন্তু মহিলারা তখন তাকে এক ভয়ানক গোপন তথ্য দেয়। একাডেমির কর্মীরা শুধু বাচ্চাদের প্রশিক্ষণই দেয় না, বরং তাদের মস্তিষ্ক ধোলাই করে দেয়। এর ফলে শিশুরা তাদের বাবা মাকেও চিনতে পারে না এবং তাদের সৈনিক বানিয়ে পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়। এই তথ্য নিষ্কাকে পুরোপুরি হতবাক করে দেয়। মহিলারা এরপর নিষ্কাকে তাদের সবাইকে উত্তর দিকে নিয়ে যাওয়ার অনুরোধ জানায়। বিনিময়ে তারা বৈশিষ্ট্যকে একাডেমি কর্মীদের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে, কিন্তু নিষ্কা তাদের সম্পূর্ণ বিশ্বাস করতে পারে না এবং তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে একাডেমিতে বৈশিষ্ট্য আবার একটি পাখিকে মন্ত্র পড়ে নিজের কাছে ডাকার চেষ্টা করে। এবার পাখিটি তার ডাকে সাড়া দিয়ে তার কাছে আসে, যা তার বিশেষ ক্ষমতার একটি স্পষ্ট প্রমাণ। রাতে সবাই ঘুমিয়ে পড়লে বৈশিষ্ট্য একাডেমি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু গেটের বাইরে আসতেই অ্যালার্ম বেজে ওঠে এবং সৈন্যরা তাকে ধরে ফেলে। বৈশিষ্ট্যকে রাতভর জেলে বন্ধ করে রাখা হয়। অন্যদিকে নিষ্কা তার বিল্ডিং এর কাছে এসে অনেক মৃত লোককে দেখে আতঙ্কিত হয়। তখনই অ্যান্ডি এসে তার মুখে রুমাল বেঁধে বলে যে এলাকায় ভাইরাস ছড়াচ্ছে। সে তার মুখে রুমাল বেঁধে বলে যে এলাকায় ভাইরাস ছড়াচ্ছে এবং সৈন্যরা সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। সে নিষ্কাকে অবিলম্বে তার সাথে সিটিজেনশিপ নিতে যেতে বলে। রাস্তায় তারা রোবার্টাকেও তাদের সাথে করে নেয়। সৈন্যরা তাদের দেখতে পেলে সবাইকে বাসের ভেতরে যেতে বলে। রোবার্টা বাসের বাইরে পিয়েরিকে দেখতে পেয়ে বাইরে যাওয়ার জন্য জেদ করতে শুরু করে। সৈন্যরা তাকে বাধা দিলে অ্যান্ডি একটি ছোট্ট গ্রানাইট ছুঁড়ে মারে। এই সুযোগে রোবার্টা বাইরে চলে আসে এবং নিষ্কাও তার পিছু নেয়। রোবার্টা আনন্দে পিয়েরির কাছে যায়, কিন্তু মস্তিষ্ক ধোলাইয়ের শিকার পিয়েরি তাকে চিনতে পারে না এবং তাকে সরে যেতে বলে। রোবার্টা তার কাছে যেতে গেলেই পিয়েরি তাকে গুলি করে হত্যা করে। এই মর্মান্তিক দৃশ্য নিষ্কাকে পুরোপুরি নিশ্চিত করে যে কর্পোরেশনের কর্মীরা সত্যি বাচ্চাদের মস্তিষ্ক ধোলাই করে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে। সৈন্যরা তাদের দিকে গুলি চালাতে শুরু করলে লিওন এসে সবাইকে মেরে ফেলে। অ্যান্ডি যখন আবার নিষ্কাকে সিটিজেনশিপ নিতে যেতে বলে, তখন এইবার নিষ্কা দৃঢ়ভাবে অস্বীকার করে এবং লিওনের সাথে গাড়িতে চড়ে চলে যায়। এদিকে বৈশিষ্ট্যকে আবার সেই ঘরে রাখা হয়। সেখানে সুপারভাইজার এসে তাকে সেই ভিডিওটি দেখায় যেখানে নিষ্কা তাকে বাঁচানোর জন্য সৈন্যদের হাতে তুলে দিয়েছিল। সুপারভাইজার বৈশিষ্ট্যকে বলে যে তার মা তাকে ত্যাগ করেছে। এটি শুনে বৈশিষ্ট্য ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর সব বাচ্চাদের বন্দুক চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। বৈশিষ্ট্য সবার আগে বন্দুক লোড করে ফেলে এবং তাকে নকল করার অভিযোগ করা একটি মেয়েকে মেরে অজ্ঞান করে দেয়। তাই এই হিংস্রতা দেখে সুপারভাইজার খুশি হয় এবং বলে যে আজ থেকে বৈশিষ্ট্যের লেভেল আপগ্রেড হয়ে গেছে। নিষ্কা এখন বাকি সদস্যদের কাছে আসে। বয়স্ক মহিলাটি ঘোষণা করে যে আজ রাতে নিষ্কা তার মেয়েকে বাঁচিয়ে আনবে এবং সবাই উত্তর দিকে রওনা দেবে। নিষ্কা এতে রাজি হয়। নিষ্কা, লিওন এবং চার্লি পিছনের রাস্তা দিয়ে কর্পোরেশনের কাছে আসে। চার্লি তার ল্যাপটপ নিয়ে বাইরে অপেক্ষা করে। নিষ্কা লিওনের সাথে গার্ডের কেবিনে যায়। গার্ড ফ্রেশ হতে গেলে লিওন তার কম্পিউটারের সার্ভারকে চার্লির ল্যাপটপের সাথে সংযুক্ত করে, যার ফলে চার্লি সব ক্যামেরার ফুটেজ পেয়ে যায় এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে সাহায্য করতে পারে। নিষ্কা সাবধানে বৈশিষ্ট্যের ঘরের কাছে আসে। ভেতরে গিয়ে সে বৈশিষ্ট্যকে দেখে খুশি হয়। বৈশিষ্ট্য প্রথমে অভিযোগ করে আপনি আমাকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু নিষ্কা তাকে বোঝায় যে সে তার মঙ্গলের জন্যই এই চরম ত্যাগ স্বীকার করেছিল। বৈশিষ্ট্য তার রাগ ভুলে নিষ্কার গলা জড়িয়ে ধরে। এরপর তারা লিওনের কাছে আসে। চার্লি তাদের জানায় যে বাইরে অনেক সৈন্য জমে গেছে। লিওন নিষ্কাকে বলে যে সে সৈন্যদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দেবে, ততক্ষণ তারা দুজন যেন পালিয়ে যায়। লিওন বাকি সৈন্যদের দিকে এগোতেই তার সামনে একটি ড্রোন এসে দাঁড়ায়, কিন্তু নিষ্কা এসে ড্রোনটিকে গুলি করে মেরে ফেলে। এরপর তারা দুজন পালাতে শুরু করে। অন্যদিকে বৈশিষ্ট্য তার ঘরের সব বাচ্চাদের মুক্ত করে দেয়। ক্যাম্পের কাছে অনেক সৈন্য আসতে শুরু করলে বাকিরা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। তখনই লিওন এবং নিষ্কা সেখানে এসে পৌঁছায়, কিন্তু সৈন্যরা আকাশে একটি লেজার মারে, যার ফলে সেখানে অসংখ্য ড্রোন চলে আসে। সবাই ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে বৈশিষ্ট্য এগিয়ে আসে এবং বিশেষ ক্ষমতা ব্যবহার করে পাখিদের মতো মন্ত্র পড়ে ড্রোনগুলোকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অলৌকিকভাবে সব ড্রোন তার দিকে ফিরে আসে এবং সব সৈন্যদের দিকে নিশানা করে। ড্রোনদের এই অপ্রত্যাশিত বিদ্রোহ দেখে সব সৈন্য ভয় পেয়ে পালিয়ে যায়। তবে একজন সৈন্য বৈশিষ্ট্যকে গুলি করতে গেলে নিষ্কা তাকে বাঁচাতে সামনে আসে। ভাগ্যক্রমে গুলিটি তার হাতে লাগে, অর্থাৎ নিষ্কা বেঁচে যায়। মাও মেয়ে সুরক্ষিত ছিল। বৈশিষ্ট্যের এই অসাধারণ শক্তি এবং ড্রোনদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেখে ওই জনবাসীরা বুঝতে পারে যে তাদের আসল অভিভাবক বা গার্ডিয়ান নিষ্কা নয়, বরং বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের এই শক্তি এবং তার নেতৃত্বে ড্রোনেদের নিয়ন্ত্রণ করার মাধ্যমে সিনেমাটি এখানেই শেষ হয়। তবে এই মুভিটি ভবিষ্যতে নতুন আশার ইঙ্গিত দিয়ে যায়। কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন।